ধরো তুমি একটা কম্পাউন্ডের নাম লিখতে বসলে, প্রিফিক্সও অ্যাড করলে, মিথাইল, ইথাইল, প্রোপাইল সব ঠিক মতো বসিয়ে দিলে, কিন্তু একটা প্রশ্ন, এই মিথাইল, ইথাইল, প্রোপাইল নেমগুলো আসলে কোথা থেকে আসে? মানে এইগুলা কি শুধু মুখস্থ করার জন্যে, না এর পিছনে কোনো লজিক আছে? তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা সায়েন্স একাডেমি। এই চ্যানেলে আমরা আইইউপিএসসি নমেনক্লেচারের একটা কমপ্লিট সিরিজ চালাচ্ছি, যেখানে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু একদম ইজিভাবে বুঝিয়ে দিচ্ছি। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি তুমি আগের ভিডিওতে প্রিফিক্স বা উপসর্গ পার্টটা এখনও না দেখে থাকো, তাহলে ডেফিনেটলি আগে ওই ভিডিওটা দেখে নাও, কারণ আজকের টপিকটা বুঝতে ওটা খুব হেল্প করবে। আর যদি অলরেডি দেখে থাকো, তাহলে চলো আজকের মেন টপিকে ঢুকি, অ্যালকাইল গ্রুপ ফরমেশন। তো চলো এবার শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব জেনারেল ফর্মুলা অফ অ্যালকেন। তো অ্যালকেনের জেনারেল ফর্মুলা হলো CnH2n+2। এখন এই এনের জায়গায় 1 2 3 4 5 6 এই সংখ্যাগুলো বসিয়ে দেখি। সবার প্রথমে 1 বসালে হচ্ছে CH4, যার নেম হচ্ছে মিথেন। তারপর এনের জায়গায় 2 বসালে হচ্ছে C2H6, যার নেম হচ্ছে ইথেন। তারপর এনের জায়গায় 3 বসালে তৈরি হচ্ছে C3H8, যার নাম হলো প্রোপেন। তারপর এনের জায়গায় 4 বসালে তৈরি হচ্ছে C4H10, যার নেম হলো বিউটেন। তো এগুলোই হচ্ছে অ্যালকেন গ্রুপ। এই এনের জায়গায় 1 2 3 4 5 6 7 8 9 10 অবধি বসালে আমরা যে গ্রুপগুলো পাই সেই গ্রুপগুলোকেই বলে অ্যালকেন গ্রুপ। এখন তোমাদের মনে হতে পারে যে আমি 10 অবধি কেন বললাম, 10-এর পরে কি 11 12 13 14 এগুলো কি বসানো যায় না? হ্যাঁ, এগুলো বসানো যায়, কিন্তু আমাদের 10 অবধি মেনলি কাজে লাগে। 10-এর পরে 11 12 ওগুলো লাগে না, তাই আমি 10 অবধি বললাম। তো এরপর আমরা জেনে নেব অ্যালকাইল গ্রুপ সম্পর্কে। এই অ্যালকাইল গ্রুপটা কি? আমরা যে কিছুক্ষণ আগে অ্যালকেন গ্রুপগুলো দেখলাম, সেই অ্যালকেনগুলো থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে যে গ্রুপটি তৈরি হয় তাকে বলে অ্যালকাইল গ্রুপ। মানে দেখো, প্রথম অ্যালকেন গ্রুপটি কী ছিল? CH4 ছিল, মিথেন। সেখান থেকে একটি হাইড্রোজেন বাদ দিলে তৈরি হচ্ছে CH3, যাকে আমরা বলবো মিথাইল। তারপর কি ছিল অ্যালকেন গ্রুপ? তারপরের অ্যালকেন গ্রুপ ছিল C2H6। এখান থেকে একটি হাইড্রোজেন বাদ দিলে তৈরি হচ্ছে C2H5, যার নাম হচ্ছে ইথাইল। সেম রকম করে C3H8 থেকে একটি হাইড্রোজেন বাদ দিলে তৈরি হচ্ছে C3H7, যার নাম প্রোপাইল। তারপর C4H10 থেকে একটি হাইড্রোজেন বাদ দিলে তৈরি হচ্ছে C4H9, যার নাম হচ্ছে বিউটাইল। একই রকমভাবে পেন্টিন থেকে পেন্টাইল, হেক্সেন থেকে হেক্সাইল তৈরি হয়। আর এই গ্রুপগুলোকেই বলবো আমরা অ্যালকাইল গ্রুপ। এই যে মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, হেক্সাইল এগুলোই হলো আমাদের অ্যালকাইল গ্রুপ। মানে অ্যালকেন গ্রুপগুলো থেকে একটি করে হাইড্রোজেন বাদ দিলে যে গ্রুপটি তৈরি হয় তাকেই আমরা বলি অ্যালকাইল গ্রুপ। এখানে আরেকবার দেখে নাও অ্যালকেন গ্রুপ আর অ্যালকাইল গ্রুপ। অ্যালকেন গ্রুপ হচ্ছে CH4, C2H6, C3H8, C4H10 এগুলো। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। এই অ্যালকেন গ্রুপ থেকেই একটি করে হাইড্রোজেন বাদ দিলে যে গ্রুপটি তৈরি হয় তাকে বলে অ্যালকাইল গ্রুপ। যেমন দেখো, CH4 থেকে একটি হাইড্রোজেন বাদ দিলে CH3, C2H থেকে একটি হাইড্রোজেন বাদ দিলে C2H5, তারপর C3H8 থেকে একটি হাইড্রোজেন বাদ দিলে C3H7 এবং C4H10 থেকে একটি হাইড্রোজেন বাদ দিলে C4H9 তৈরি হয়। তো এখন এই অ্যালকাইল গ্রুপগুলোর নামগুলো কিভাবে মনে রাখবে? মনে রাখার ট্রিকটি হলো, তোমরা যদি আমার পার্ট 1 দেখে থাকো তাহলে তোমরা শব্দমূল সম্পর্কে নিশ্চয়ই জানবে। শব্দমূল বা ওয়ার্ড রুট, কটা কার্বন থাকলে কি শব্দমূল হয়। তো এখানে দেখো CH3, এখানে কটি কার্বন রয়েছে? একটি কার্বন রয়েছে, তাই শব্দমূল কী হবে? শব্দমূল হবে মিথ। মিথের পরে একটা YL, এটা যোগ করে দিলেই অ্যালকাইল গ্রুপটির নাম তৈরি। মানে শব্দমূলের পাশে লাস্টে YL যোগ করে দিলেই অ্যালকাইল গ্রুপের নাম তৈরি হয়ে যায়। শব্দমূল জানা থাকলে লাস্টে YL যোগ করে দিলেই অ্যালকাইল গ্রুপ তৈরি হয়ে যায়। তো চলো এবার উদাহরণ দিয়ে জিনিসটাকে আরও পরিষ্কারভাবে বোঝা যাক।
তার আগে তোমাদের একটা কথা বলি যে আমি যে এই উদাহরণগুলো করাবো সেই উদাহরণগুলো তোমরা খাতায় লিখে লিখে করতে পারো প্র্যাকটিসের জন্য। তো প্রথম উদাহরণটি দেখা যাক কি রয়েছে। CH3 সিঙ্গেল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড, CH, তার নিচে CH3, পাশে সিঙ্গেল বন্ড দিয়ে CH3। তো সবার প্রথমে তো বক্স বানাতে হবে। আর এই বক্সটা কীভাবে বানাতে হয় তোমরা পার্ট 2 দেখে থাকলে নিশ্চয়ই জানবে। বক্সটা এমনভাবে বানাতে হয় যেন জৈব যৌগের সর্বাধিক কার্বনই বক্সটার ভিতরে থাকে এবং বক্সের লাইন দুটো যেন একে অপরের সমান্তরাল থাকে। এই দুটো কন্ডিশন মেনে বক্সটা বানাতে হয়। তারপর এই বক্স বানানোর পর কাউন্টিং করতে হয় দুই পাশ থেকেই। তো এই উদাহরণটির ক্ষেত্রে দেখো, এই যে জৈব যৌগটি আছে এর ক্ষেত্রে আমরা যদি বাদিক থেকে কাউন্টিং করি তাহলে এই যে ব্রাঞ্চিংটা আছে CH3 এটা পাচ্ছে 3 নম্বর। আর আমরা যদি ডান দিক থেকে কাউন্টিং করি তাহলে এই ব্রাঞ্চিংটা যে আছে CH3 এটা পাচ্ছে 2 নম্বর। তো যেই পাশ থেকে কাউন্টিং করলে এই ব্রাঞ্চিংটা ছোট সংখ্যা পাবে আমরা সেই পাশের কাউন্টিংটাকে বেশি প্রিফারেন্স দেব। মানে এই ক্ষেত্রে হচ্ছে ডান দিক থেকে কাউন্টিং করলে CH3 এই ব্রাঞ্চিংটা ছোট সংখ্যা পাচ্ছে, তাই আমরা নামকরণে 2 সংখ্যাটাকে ব্যবহার করব। 3 সংখ্যাটাকে কেন ব্যবহার করব না, কারণ সেটা 2-এর থেকে বড়, তাই আমাদেরকে নামকরণে ছোট সংখ্যাটা ব্যবহার করতে হবে। তো এখানে কটা কার্বন রয়েছে? 4টি কার্বন রয়েছে, তার জন্য এর শব্দমূল হবে বিউট এবং প্রত্যয় হবে এন। আর ব্রাঞ্চিংটা কি রয়েছে? ব্রাঞ্চিং রয়েছে মিথাইল। তো এর নামকরণটি হবে, নামকরণ কিন্তু পজিশন সহ লিখতে হয়, 2 মিথাইল বিউটেন, এটা হবে নামকরণ। এখন তোমাদের মনে হতে পারে যে এই 2 মিথাইলটা বিউটেনের সামনে কেন বসলো, কারণ আমরা যে এই জিনিসটা পড়ছি এই জিনিসটা ব্রাঞ্চিংটা হচ্ছে প্রিফিক্সের পার্ট, আর প্রিফিক্স তো সামনেই বসে, তাই এর IUPAC নামকরণটি হবে 2 মিথাইল বিউটেন। তারপর দেখো নিচে দেখো আরেক রকমভাবে বক্সটি বানানো রয়েছে। এই যৌগটির ক্ষেত্রে 2 রকমভাবেই বক্সটা বানানো যায়। দেখো যেইভাবে বক্সটা বানিয়ে না কেন বক্সের ভিতরে 1 2 3 4 4টা কার্বনই থাকে আর নামকরণটা সেম হয়, তাই দুটোই এখানে সঠিক। কিন্তু এইভাবে বক্সটি বানানো যাবে না, এইভাবে বানালে কিন্তু ভুল হবে এটা। তারপর দেখো দ্বিতীয় উদাহরণটি দেখা যাক কি রয়েছে। CH3 সিঙ্গেল বন্ড C, তার উপরে সিঙ্গেল বন্ড দিয়ে CH3, তার নিচে সিঙ্গেল বন্ড দিয়ে CH3 এবং C এর ডান দিকেও সিঙ্গেল বন্ড দিয়ে CH3 রয়েছে। তো মেইন চেনটি কোনটা হবে? মেইন চেনটা হবে, দেখো আমি বক্স বানিয়ে রেখেছি, এটা হবে মেইন চেন। তারপর নাম্বারিং করতে হবে দুই পাশ থেকেই। তো এখানে দেখো দুই পাশ থেকে নাম্বারিং করলেই 2 নম্বরই পাচ্ছে CH3, এই ব্রাঞ্চিংগুলো 2 নম্বরই পাচ্ছে, তাই এর নামকরণটা হবে 2,2 ডাইমিথাইল প্রোপেন। প্রোপেন কেন হলো? 3টা কার্বন রয়েছে আর সব সিঙ্গেল বন্ড, তাই প্রোপেন হয়েছে। আর ডাই ওয়ার্ডটা কেন ইউজ হলো? ডাই ওয়ার্ডটা ইউজ হলো কারণ কি এখানে দুটো ব্রাঞ্চিং রয়েছে, তাই ডাই ওয়ার্ডটা ইউজ হবে। আর CH3 তো মিথাইল, তাই ডাইমিথাইল হলো, ডাইমিথাইল প্রোপেনটা গেল। এবার এখানে 2,2 কেন ব্যবহার করা হয়েছে? 2 ব্যবহার করা হয়েছে কারণ দেখো সি এর উপরেও একটি CH3 রয়েছে, নিচেও একটি CH3 রয়েছে, মানে একই পজিশনে যদি দুটো ব্রাঞ্চিং থাকে তাহলে সেই সংখ্যাটিকে 2বার ব্যবহার করতে হয়। আর যদি শুধু একটাই ব্রাঞ্চিং থাকে তাহলে একবারই ইউজ করব। যেমন এই উদাহরণটার ক্ষেত্রে দেখো সি এর উপরেও CH3 রয়েছে, নিচেও CH3 রয়েছে, দুটা CH3 রয়েছে, তাই 2, ইউজ করেছি। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমি 2বার নামটা লিখেছি, দেখো 2,2 ডাইমিথাইল প্রোপেন, আমি উপরের নামটাকে ক্রস দিয়ে রেখেছি এবং নিচের নামটাকে রাইট দিয়ে রেখেছি। এখন প্রশ্নটা হলো উপরের নামটা কেন ভুল আর নিচের নামটা কেন সঠিক? দুটাই তো একই নাম, একই জিনিস লিখেছি আমি। তো এর উত্তরটি হলো আমাদের IUPAC নামকরণ লেখার সময় দেখো উপরের নামটি দেখো 2,2 ডাইমিথাইল লেখার পর আমি একটু স্পেস দিয়েছি, স্পেস দেওয়ার পর আবার ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করেছি নামটা, তারপর প্রোপেন লিখেছি। এইভাবে লেখা যাবে না, IUPAC নামকরণ এইভাবে লেখা যায় না, মিডিলে কোনো স্পেস দেওয়া যাবে না, তাই নিচের নামটি সঠিক। দেখো 2,2 ডাইমিথাইল প্রোপেন, কোনো গ্যাপ দিইনি, কোনো স্পেস নেই এখানে, তাই নিচের নামটা সঠিক, উপরের নামটা ভুল, এইভাবে লেখা যায় না স্পেস দিয়ে। আর একটা জিনিস, যখন আমরা কোনো কিছুর
পজিশন লিখব তখন পজিশনটা লেখার পর হাইফেন দিতে হয়। যেমন দেখো আমি এখানে দিয়েছি 2,2, তারপর একটা হাইফেন দিয়েছি, এইভাবে হাইফেন দিয়ে লিখতে হয়। এরপর 3 নম্বর উদাহরণটি দেখা যাক। দেখো কি রয়েছে, CH3 সিঙ্গেল বন্ড CH, তার উপরে সিঙ্গেল বন্ড দিয়ে CH3, তারপর সিঙ্গেল বন্ড CH, তার নিচে সিঙ্গেল বন্ড দিয়ে CH3 এবং পাশে সিঙ্গেল বন্ড দিয়ে CH3। প্রথমে তো কার্বন চেইন বানাতে হবে, এই চেইনটা বানালাম দেখো, তারপর কাউন্টিং করতে হবে। এবার এই ক্ষেত্রে দেখো আমরা যদি বাঁদিক থেকে কাউন্টিং করি তাহলে উপরের কার্বনটা ছোট সংখ্যা পাচ্ছে, এবং আমরা যদি ডান দিক থেকে কাউন্টিং করি তাহলে নিচের ডান দিকের কার্বনটা ছোট সংখ্যা পাচ্ছে। তাহলে এখন তোমাদের মনে হতে পারে যে কোন দিকের কাউন্টিংটাকে বেশি প্রিফারেন্স দেব। এরকম কেস যদি তৈরি হয় তাহলে যারা যারা তোমরা পার্ট 2 দেখেছো তারা নিশ্চয়ই জানবে যে এরকম ক্ষেত্রে কি করতে হয়। এরকম কেস তৈরি হলে সবার প্রথমে বাঁদিক থেকে কাউন্টিং করে যেই যে সংখ্যাগুলো পাচ্ছি সেগুলোকে যোগ করব, এবং ডান দিক থেকে কাউন্টিং করে যেই যে সংখ্যাগুলোকে পাচ্ছি সেগুলোকে যোগ করব। যোগ করার পর যেই পাশ থেকে ছোট সংখ্যা আসবে সেই পাশের নাম্বারিংটাকে আমরা বেশি প্রিফারেন্স দেব। যেমন এই উদাহরণটির ক্ষেত্রে দেখো আমরা যদি বাঁদিক থেকে কাউন্টিং করি তাহলে প্রথম কার্বনটা পাচ্ছে 2 নম্বর, এবং কার্বন না, প্রথম ব্রাঞ্চিংটা পাচ্ছে 2 নম্বর এবং দ্বিতীয় ব্রাঞ্চিংটাও পাচ্ছে 3 নম্বর। আর যদি ডান দিক থেকে কাউন্টিং করি তাহলে প্রথম ব্রাঞ্চিংটা পাচ্ছে 2 নম্বর, দ্বিতীয় ব্রাঞ্চিংটাও 3 নম্বর। মানে এই উদাহরণটার ক্ষেত্রে তো সেম হয়ে যাচ্ছে, কিন্তু সব উদাহরণের ক্ষেত্রে সেম নাও হতে পারে, তাই তখন এইভাবে যোগ করে দেখতে হয়। যোগ করে দেখার পর যেই পাশের কাউন্টিং থেকে ছোট সংখ্যা আসবে সেই পাশের কাউন্টিংটাকে আমরা বেশি প্রিফারেন্স দেব। সুতরাং এই জৈব যৌগটির IUPAC নামকরণ করলে হবে 2,3 ডাইমিথাইল বিউটেন। এরপর 4 নম্বর উদাহরণটি দেখা যাক কি রয়েছে। CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH, তার উপরে C2H5, তারপর সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3। সবার প্রথমে তো কার্বন চেইন বানিয়ে নিতে হবে এরকম বক্স বানিয়ে, তারপর ডান দিক থেকে এবং বাঁ দিক থেকে কাউন্টিং করে নিতে হবে। কাউন্টিং করার পর দেখো ডান দিক থেকে কাউন্টিং করি বা বাঁ দিক থেকে কাউন্টিং করি, দুই পাশ থেকেই ব্রাঞ্চিংটা যা আছে C2H5 এটা 3 নম্বরই পাচ্ছে, তাই আমরা নামকরণে 3 সংখ্যাটাকেই ব্যবহার করব। আর এই C2H5টা কী ছিল? মিথ ইথ, এটা ছিল ইথাইল। ইথেনের সংকেত কী ছিল? C2H6, সেখান থেকে একটি হাইড্রোজেন বাদ দিলে তৈরি হয় C2H5, তো এটা হয়ে গেল ইথাইল। তো নামকরণটি কী হবে? নামকরণটি হবে 3 ইথাইল পেন্টেন। তো চলো এবার 5 নম্বর উদাহরণটি দেখা যাক কি রয়েছে। CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH, তার নিচে C2H5, তারপর সিঙ্গেল বন্ড CH, তার উপরে CH3, তারপর সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3। সবার প্রথমে তো এরকম বক্স বানিয়ে নিতে হবে, তারপর বক্স বানানোর পর বাঁ দিক থেকে এবং ডান দিক থেকে কাউন্টিং করে নিতে হবে। তো দেখো এই জৈব যৌগটির নামকরণের ক্ষেত্রে আমরা যদি বাঁ দিক থেকে কাউন্টিং করি তাহলে ব্রাঞ্চিং দুটো, প্রথম ব্রাঞ্চিংটা পাচ্ছে 3 নম্বর, তারপরেরটা পাচ্ছে 4 নম্বর। আর আমরা যদি ডান দিক থেকে কাউন্টিং করি তাহলে প্রথম ব্রাঞ্চিংটা পাচ্ছে 4 নম্বর এবং দ্বিতীয় ব্রাঞ্চিংটা পাচ্ছে 5 নম্বর। তো ডান দিক থেকে কাউন্টিং করলে বড় সংখ্যা হয়ে যাচ্ছে, তাই আমরা বাঁ দিকের কাউন্টিংটাকে বেশি প্রিফারেন্স দেবো। কারণ কি, বাঁ দিক থেকে কাউন্টিং করলে 3, 4 হচ্ছে, আর ডান দিক থেকে করলে 4, 5 হয়ে যাচ্ছে, 3-এর থেকে বড় হয়ে যাচ্ছে না, তাই আমরা বাঁ দিকের কাউন্টিংটাকে বেশি প্রিফারেন্স দেব। এবার এখানে একটা প্রশ্ন এসে দাঁড়ায়, সেই প্রশ্নটি হলো যে কটি কার্বন রয়েছে? কার্বন রয়েছে 7টি, তো 7-এর জন্য শব্দমূল হবে কি? মিথ ইথ প্রপ বিউট পেন্ট হেক্স হেপ্ট। 7-এর জন্য শব্দমূল হবে হেপ্ট, আর সব সিঙ্গেল ওয়ান রয়েছে তাই প্রত্যয় হবে এন, তাই নামটি হবে হেপটেন। হেপটেন তো ঠিক আছে, কিন্তু এখন প্রশ্নটি হচ্ছে আগে আমরা কোনটা লিখব? CH3 এর মিথাইলটা আগে লিখব নাকি C2H5 এর ইথাইলটা আগে লিখব? আগে কোনটা লিখতে হবে? তো এইরকম ব্রাঞ্চিং থাকলে সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমাদেরকে এখানে নামকরণটা লিখতে হবে। সবার প্রথমে দেখো মিথাইলের এমটা আগে আসে নাকি ইথাইলের ইটা আগে আসে? তো আমাদের অ্যালফাবেটিক্যাল অর্ডারে দেখতে গেলে সবার প্রথমে ইথাইলের ইটা আসে, তাই আমরা প্রথমে লিখব 3 ইথাইল, তারপর ই এর পর এম আসে, তাই তারপরে আমরা লিখব 4 মিথাইল হেপটেন।
তো সম্পূর্ণ জৈব যৌগটির নামটি হবে 3-ইথাইল-4-মিথাইল হেপটেন। এরপর তোমাদের জন্য একটি ছোট্ট হোমওয়ার্ক থাকছে। এই 6 নম্বর উদাহরণটির IUPAC নামকরণ তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও। তো এবার 7 নম্বর উদাহরণটি দেখা যাক কি রয়েছে। CH3 সিঙ্গেল বন্ড CH, তার নিচে CH3, তারপর সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH, তার উপরে C2H5, তারপর সিঙ্গেল বন্ড দিয়ে CH3। তো এই উদাহরণটির ক্ষেত্রে কিভাবে বক্সটা বানালে ঠিক হবে সেইটা প্রথমে দেখে নেওয়া যাক। দেখো, সবার প্রথমে যদি আমরা একদম স্ট্রেইট বক্স বানাই তাহলে বক্সটা তো হচ্ছে, কিন্তু বক্সের ভিতরে জৈব যৌগটির সর্বাধিক কার্বন থাকছে না। এইভাবে বক্সটা বানালে কটা কার্বন থাকছে? 1, 2, 3, 4, 5, মাত্র 5টা কার্বনই বক্সের ভিতর থাকছে। কিন্তু আমাদের নিয়ম তো বলে যে বক্সটাকে এমনভাবে বানাতে হবে যেন বক্সের ভিতরে সেই জৈব যৌগটির সর্বাধিক কার্বন থাকে, মানে সবচেয়ে বেশি কার্বন বক্সের ভিতরেই থাকতে হবে। তারপর সেকেন্ড যেভাবে বক্সটি বানিয়েছি সেভাবে বক্সটি বানালে বক্সের ভিতর জৈব যৌগটির সর্বাধিক কার্বন থাকছে না। এইভাবে বক্সটি বানালে 1, 2, 3, 4, 5। সেকেন্ড যেভাবে বক্সটি বানিয়েছি এভাবেও বক্সটি বানালে বক্সের ভিতর মাত্র 5টি কার্বন থাকছে। এবার সবার লাস্টের 3rd নম্বরটা দেখো। আমি থার্ড যেভাবে বক্সটি বানিয়েছি সেভাবে বক্সটি বানালে বক্সটির ভিতর জৈব যৌগটির সর্বাধিক কার্বন থাকছে এবং বক্সের লাইন দুটো একে অপরের সমান্তরালে থাকছে। এইভাবে বক্সটি বানালে বক্সের ভিতর দেখো 1, 2, 3, 4, 5, 6, 6টা কার্বন থাকছে। জৈব যৌগটিতে টোটাল আছে 7টি কার্বন এবং বক্সটার ভিতর থাকছে 6টি কার্বন। তো এই বক্সটি বানানো ঠিক হয়েছে আমাদের। তো এবার বক্সটা তো বানানো হলো, চলো তাহলে এবার IUPAC নামকরণটা করে ফেলি। তো IUPAC নামকরণটি করার জন্য সবার প্রথমে এইভাবে কাউন্টিং করতে হবে। দেখো, বাদিক থেকে কাউন্টিং করলে প্রথম যে ব্রাঞ্চিংটা আছে সেই ব্রাঞ্চিংটা পাচ্ছে 2 নম্বর এবং দ্বিতীয় ব্রাঞ্চিংটা পাচ্ছে 4 নম্বর। আর আমি যদি ডান দিক থেকে কাউন্টিং করি তাহলে প্রথম ব্রাঞ্চিংটা পাচ্ছে 3 নম্বর এবং দ্বিতীয় ব্রাঞ্চিংটা পাচ্ছে 5 নম্বর। তো অবশ্যই আমরা বাঁদিকের কাউন্টিংটাকে বেশি প্রিফারেন্স দেব, কারণ বাঁদিক থেকে কাউন্টিং করলে ব্রাঞ্চিংগুলো ছোট সংখ্যা পাচ্ছে 2 আর 4, আর ডান দিক থেকে করলে 3 আর 5 হয়ে যাচ্ছে। ওটাও বড় হয়ে যাচ্ছে না, তাই ওটা নেওয়া যাবে না। তাহলে সম্পূর্ণ জৈব যৌগটির IUPAC নাম হবে 2,4। যেহেতু এখানে দুটো CH3 রয়েছে তাই ডাই শব্দটা ইউজ হবে, তাই সম্পূর্ণ নামটা হবে 2,4 ডাইমিথাইল হেক্সেন। 2,4 ডাইমিথাইল হেক্সেন। তো চলো এবার 8 নম্বর উদাহরণটি দেখা যাক। এই 8 নম্বর উদাহরণটিতে দেখো, আমি যেভাবে বক্সটি বানিয়েছি এভাবে বক্সটি বানালেই বক্সটির ভিতর জৈব যৌগটির সর্বাধিক কার্বন থাকছে। তো এই জৈব যৌগটার IUPAC নামকরণ করলে হবে 3,5 ডাইমিথাইল হেপটেন। 3,5 ডাইমিথাইল হেপটেন। তো চলো এবার 9 নম্বর উদাহরণটি দেখা যাক কি রয়েছে। CH3 সিঙ্গেল বন্ড CH, তার নিচে সিঙ্গেল বন্ড দিয়ে CH3, তারপর সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH, তার নিচে সিঙ্গেল বন্ড দিয়ে CH3, তারপর সিঙ্গেল বন্ড CH, তার নিচে সিঙ্গেল বন্ড দিয়ে CH3, তারপর CH2, সিঙ্গেল বন্ড CH3। তো এই উদাহরণটির ক্ষেত্রে দেখো, আমরা যদি বাঁদিক থেকে কাউন্টিং করি তাহলে ব্রাঞ্চিংগুলো 2, 5, 6 একটা সংখ্যা পাচ্ছে। আবার আমরা যদি ডান দিক থেকে কাউন্টিং করি তাহলে ব্রাঞ্চিংগুলো আবার আলাদা সংখ্যা পাচ্ছে, 3, 4, 7। তো এইরকম ঘটনা ঘটলে কি করতে হয় তোমরা নিশ্চয়ই জানবে, আর যদি না জেনে থাকো তাহলে পার্ট 2টা অবশ্যই দেখে এসো। এখানে একবার বলে দিচ্ছি কি করতে হয়। এরকম ঘটনা ঘটলে বাঁদিক থেকে কাউন্টিং করে আমরা ব্রাঞ্চিংয়ের যে সংখ্যাগুলো পেয়েছি সেগুলোকে একবার যোগ করব এবং ডান দিক থেকে কাউন্টিং করে ব্রাঞ্চিংয়ের যে সংখ্যাগুলো পেয়েছি সেগুলোকে আরেকবার যোগ করব। যোগ করার পর দেখব যে কোনটাকে যোগ করে ছোট সংখ্যা এসেছে। দেখো, আমরা বাঁদিক থেকে কাউন্টিং করে যে পেয়েছি 2, 5, 6 এগুলোকে যোগ করলে আসছে 13, আর ডান দিক থেকে কাউন্টিং করে যে সংখ্যাগুলো পেয়েছি 3, 4, 7 এগুলোকে যোগ করে আমরা পেয়েছি 14। তো 14 আর 13 মধ্যে কোনটা ছোট? অবশ্যই 13 ছোট, তাই আমরা নামকরণে 2, 5, 6 ব্যবহার করব। তাই সম্পূর্ণ IUPAC নামকরণটি হবে 2,5,6। যেহেতু 3টা মিথাইল রয়েছে তাই ট্রাই শব্দটা ইউজ হবে, তাই সম্পূর্ণ IUPAC নামটি হবে 2,5,6
ট্রাইমিথাইল অক্টেন। তো চলো এবার 10 নম্বর উদাহরণটি দেখা যাক। এই 10 নম্বর উদাহরণটিতে দেখো কি রয়েছে, ইথাইল আর মিথাইল দুটোই রয়েছে। আরেকটা জিনিস দেখো, ইথাইলটা কিন্তু এভাবেও লেখা থাকতে পারে। ইথাইলের সংকেত কী ছিল? ইথাইলের সংকেত ছিল C2H5। সেই ইথাইলটাকে এইভাবেও লেখা থাকতে পারে। দেখো দেখো C2H5 এর বদলে CH2CH3 এইভাবে ভেঙে লেখা থাকতে পারে। এইভাবে ভেঙে লেখা থাকলেও কনফিউজড হওয়ার কিছুই নেই, এটাকে বুঝে নিতে হবে যে ইথাইল লেখা আছে। ইথাইল লেখা আছে না প্রোপাইল লেখা আছে না পেন্টাইল লেখা আছে। এইভাবে ভেঙে লেখা থাকলেও সেটাকে কাউন্টিং করে দেখবে কার সাথে ম্যাচ হচ্ছে, তারপর সেটাকে বুঝে নিতে হবে সেটা মিথাইল না ইথাইল না প্রোপাইল না পেন্টাইল বুঝে নিতে হবে। তো এই জৈব যৌগের ক্ষেত্রে ঠিক আগের মতনই অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী নামটি লিখতে হবে। প্রথমে ই আসে এম এর আগে, তাই আমরা প্রথমে লিখব 3 ইথাইল। তারপরে ই এর পরে এম হয়, তাই আমরা তারপর ইউজ করব মিথাইল। তো সম্পূর্ণ জৈব যৌগটির আইইউপিএসি নাম হবে 3 ইথাইল 5 মিথাইল হেপটেন। তো তারপর 11 নম্বর উদাহরণটি দেখো, এই জৈব যৌগটির নামকরণ করলে হবে 2,4 ডাইমিথাইল হেপটেন। এখানে আমাকে একটা প্রশ্নের উত্তর দেওয়া, তো এখানে এই ডাই শব্দটি কেন ব্যবহার করেছি আমরা? তো চলো এরপর 12 নম্বর উদাহরণটি দেখা যাক। এই 12 নম্বর উদাহরণটির আইইউপিএসি নামকরণ করলে হবে 2,2,4 ট্রাইমিথাইল হেপটেন। এখানেও আমাকে একটা প্রশ্নের উত্তর দিও, তো কমেন্ট সেকশনে লিখে জানিও যে এখানে ট্রাই শব্দটি কেন ব্যবহার করেছি আমরা। এরপর আবারও তোমাদের জন্য একটি ছোট্ট হোমওয়ার্ক, এই 13 নম্বর উদাহরণটির আইইউপিএসি নামকরণ তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও। এরপর সেম 14 নম্বর উদাহরণটির আইইউপিএসি নামকরণও তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও, এটাও আরেকটা হোমওয়ার্ক। এরপর দেখো 15 নম্বর উদাহরণটি কি রয়েছে, CH3 সিঙ্গেল বন্ড CH, তার নিচে C2H5, তারপর সিঙ্গেল বন্ড CH, তার নিচে সিঙ্গেল বন্ড দিয়ে C2H5, তারপর সিঙ্গেল বন্ড CH3। এই জৈব যৌগটির ক্ষেত্রে দেখো আমি যেভাবে বক্সটি বানিয়েছি সেভাবে বক্সটি বানালেই জৈব যৌগটির সর্বাধিক কার্বন বক্সটির ভিতরে থাকছে এবং লাইন দুটো একে অপরের সমান্তরাল রয়েছে। আর এই জৈব যৌগটির আইইউপিএসি নামকরণ করলে হবে 3,4 ডাইইথাইল হেক্সেন। এরপর আবারও 16 নম্বর উদাহরণটি তোমাদের জন্য হোমওয়ার্ক, কমেন্ট সেকশনে লিখে জানিও। 17 নম্বরটিও কমেন্ট সেকশনে লিখে জানিও আইইউপিএসি নামকরণ কি হবে। এরপর আজকের লাস্ট উদাহরণ 18 নম্বর। এই 18 নম্বর উদাহরণটিও তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, এটারও আইইউপিএসি নামকরণ করলে কি হবে কমেন্ট সেকশনে লিখে জানিও। তো এখানেই শেষ হচ্ছে আমাদের আজকের পার্ট, আইইউপিএসি নমেনক্লেচারের পার্ট 3। আরেকটা কথা, যদি তোমাদের পুরো ভিডিওটাতে বুঝতে প্রবলেম হয়, যদি কোথাও বুঝতে প্রবলেম হয় বা আইইউপিএসি নমেনক্লেচার রিলেটেড কোনো কোয়েশ্চেন্স বা কোয়ারি থাকে, তাহলে নির্দ্বিধায় কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো আজকের জন্য এখানেই, টাটা।